নমস্কার বন্ধুরা, আজ এক অপরিচিত লেখক সব্যসাচী মণ্ডলের একটি ছোট গল্প আপনাদের পাঠ করে শোনাব। লেখক পরিচিতিতে আপনাদেরকে বলে রাখি, সব্যসাচী মণ্ডলের লেখা ছোট ছোট অনেক পত্রিকাতে, লিটল ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। যাই হোক, যদি গল্পটি ভালো লাগে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, উৎসাহিত। গল্প অজাত শস্য। আজ জীবনের মধ্যগগনে সেই বালক বয়সের একটা ঘটনা খুব মনে পড়ে। সবেমাত্র মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, উচ্চ মাধ্যমিক স্কুলে ভর্তি হয়েছি। নূতন বন্ধুবান্ধব, নূতন বিদ্যালয়, নূতন পরিবেশ, চারিদিকে যেমন কেমন কেমন বাঁধনারা উল্লাস। যেন বন্ধুবান্ধবরা সর্বদাই আলোচনায় ব্যস্ত, কে কোন স্যারের কাছে কোন বিষয়ে প্রাইভেট টিউশন নেবে। প্রথম দিন পড়তে গেলাম সুনীল স্যারের কাছে। ইংরেজি বিষয়ে ওনার খুব নামডাক। মোজাইক করা ঘরের মেঝেতে একটা মাদুর পেতে আমাদের বসতে দেওয়া হয়েছে। ঘরের দুটি জানালা, প্রত্যেকটিতে পদ্ম ফুলের নকশা, তাতে নীল রং করা। দরজার পাশের জানালা থেকে একটা ফুলে ভরা রঙ্গন ফুলের গাছ দেখা যাচ্ছে। স্যার আসার জন্য আমরা অপেক্ষা করছি। আমরা 8 জন, সবাই ছাত্র। আমাদের মধ্যে তরুণ আর বিকাশ মাধ্যমিকে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে। দুজনকে দেখলে মনে হয় হৃষ্টপুষ্ট 25 বছরের যুবক, যেমন লম্বা তেমনই সুদর্শন। কিছুক্ষণ পরে স্যার আসলেন। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের মধ্যে কতটা পার্থক্য, কিভাবে পড়াশোনা করতে হবে, কত ভালো ভালো ছেলে উচ্চ মাধ্যমিকে হারিয়ে গেছে, ইত্যাদি নানা বিষয়ে তিনি আলোচনা করলেন। তিনি যত কথা বললেন অধিকাংশই তরুণ আর বিমলের দিকে তাকিয়ে। আমার দিকে স্যার একবারও তাকালেন না। মনটা খারাপ হয়ে গেল। এটা ভেবে খারাপ লাগলো, আমি তো নিতান্ত সাধারণ দেখতে। আমার না আছে অন্যদের মতো মোচা মোচা গোঁফ বা চাঁদ দাড়ি, না আছে তন্ময়ের মতো ধবধবে ফর্সা রং। তাই তো আমার প্রতি স্যারেরই অবজ্ঞা। সেদিন বিশেষ কিছু পড়াশোনা হলো না। ঘণ্টাখানেকের মধ্যে স্যার ছেড়ে দিল। পরের সপ্তাহে পড়তে গেলাম। পৌঁছে দেখি আমি বোধহয় একটু আগে এসে গেছি। কারো কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। দরজাটা ভেজানো আছে। খুলে ভিতরে ঢুকলাম। দেখি মেঝেতে মাদুরের উপর একটি মেয়ে বসে আছে। সামনে খোলা একটা ইংরাজি বইয়ের দিকে এক মনে মাথার নিচু করে তাকিয়ে আছে। আমার উপস্থিতি তার মধ্যে কোনো প্রতিবর্তক্রিয়া সৃষ্টি করেছে বলে মনে হলো না। চুপচাপ গিয়ে মাদুরের এক পাশে বসলাম। মনে হলো কিছু কথা বলি, কিন্তু তার পরিণত ভাব ও গম্ভীর মুখ দেখে এত নির্জন স্থানে তার সাথে কথা বলার সাহস হলো না। একে একে অন্যরাও এসে গেল। কিছুক্ষণ পরে স্যার এলেন। কথায় কথায় জানতে পারলাম মেয়েটির নাম মধুরিমা। ও নাকি এখানকার বিখ্যাত ম্যাথিস স্যার অশোক ভান্ডারীর একমাত্র মেয়ে। মাধ্যমিকে প্রায় 95% নাম্বার পেয়েছে। মেয়ের নাকি একমাত্র লক্ষ্য ডাক্তারিতে চান্স পাওয়া। পড়া শেষে সবাই যখন দল বেঁধে ফিরছি, দেখলাম বিমল, তরুণ আর তন্ময় সবাই গিয়ে ওর সাথে নির্দ্বিধায় কথা বলে যাচ্ছে, হাসি ঠাট্টা করছে। মধুরিমাও ওদের সাথে স্বাভাবিকভাবে কথা বলছে, হাসছে। আমি কিন্তু ওর সাথে কথা বলতে পারলাম না। বলবো কি করে? সব কথা তো বলছে ওরা, যেন সর্বদাই ওকে ঘিরে রেখেছে। মধুরিমাও আমার দিকে একবারও ফিরে তাকাল না। এভাবে প্রায় 6-7 মাস কেটে গেল। আমার প্রতি মধুরিমার সে অবজ্ঞা এক প্রকার
প্রায় একই রয়ে গেছে। সবার সাথে প্রায় হাসি ঠাট্টা করে, কথা বলে, কিন্তু আমার সাথে যা দু একটা কথা আজ পর্যন্ত বলেছে তা খুব গম্ভীর অথবা নিরাসক্তভাবে। নতুন বিদ্যালয়, নতুন বন্ধুবান্ধব, নতুন পরিবেশ, সব কিছুর আনন্দ একাই যেন শুষে নিয়েছে মধুরিমা। ব্যাচের মধ্যমণি যেন সে। তার একটু হাসি, সামান্যতম অনুগ্রহ যেন প্রত্যেকের কাছে একটা পরম প্রাপ্তি। এমনকি সুনীলবাবুও যেন ওকে কেমন একটা সমীহ করে চলে। মাঝে মাঝে মনে হয় একটা মেয়ে কী করে একই সাথে এত রূপবতী, এত বুদ্ধিমতী হতে পারে। আচ্ছা, ও কি কোনোদিন বুঝতে পেরেছে ওকে দেখলে আমি টেনশনে পড়ে যাই? আর ভাবতে পারছি না। একদিন পড়তে গিয়ে দেখলাম সবাই যেন কেমন মনমরা, কারণ আজকে নাকি মধুরিমা পড়তে আসবে না। সেদিন অন্য কথা বিশেষ কিছু হলো না। স্যার এক মনে একসাথে প্রায় 2 ঘন্টা আমাদের নোট লেখালেন। ফিরে আসার সময় সবাই আলোচনায় ব্যস্ত, মধুরিমা কেন পড়তে আসেনি এই নিয়ে। বিমল বলল ওরা নাকি 5 দিনের জন্য দার্জিলিংয়ে বেড়াতে গেছে, পরের ডেটেও আসবে না। মনটা যেন কেমন ভেঙে গেল। কথা নাই বা বলুক, একবার হলেও সেই গোলাকার গোলাপের মতো ফর্সা মুখটা তো অন্তত দেখতে পেতাম। ওর সেই সরোবরের মতো কালো চোখের উপর কালো ফ্রেমের হেমন্ত মমতায় মার্কা চশমা পরে অবজ্ঞাভরে হলেও একবার তো অন্তত বুকের ঠিক মাঝখান থেকে অজস্র অন্তঃক্ষরা বিন্দু থেকে রস মিশ্রিত হয়ে শিরশির করে হৃৎপিণ্ডের দিকে বয়ে যেত। হাঁটতে হাঁটতে শ্যামলকে সমস্ত লজ্জা দূরে রেখে বললাম, শ্যামল, একটা কথা জিজ্ঞাসা করব, বল। আচ্ছা, মধুরিমা আমার সাথে কেন কথা বলে না? তোদের সাথে কত হেসে হেসে কথা বলে, কই আমার সাথে তো বলে না। আমার কথা শুনে সে একটু হেসে বলল, তোর সাথে কি কথা বলবে ভাই, তোর তো এখনো ভালো করে দাড়ি গোঁফ ওঠেনি, আগে সাবালক হয়ে দেখা। লজ্জায় অপমানে আমার বুকের ভিতরটা কেমন করতে লাগলো। যে কোনো প্রকারে ওদের কাছ থেকে চলে এলাম। ঘরে ফিরে শুধু কান্না পেতে লাগলো, এই ভেবে যে আমার এখনো কেন বিমল শ্যামলের মতো দাড়ি গোঁফ ওঠেনি। আমাকে এখনো দেখতে সেই মাধ্যমিকে পড়া ছোট ছেলেটার মতো। মধুরিমা হয়তো আমাকে পিছনে বাচ্চা ছেলে বলে। ওহ, আর ভাবতে পারছি না। কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। রাত্রে বসে বসে ভাবতে লাগলাম ওই ব্যাচে আর পড়তে যাব না। তারপর ভাবলাম পরের তারিখে তো আসবে না, আর একটা দিন যাব, স্যার সাজেশান দেবেন বলেছে। পরের দিন যখন পড়তে গেলাম, স্যার কিন্তু ওই দিন পড়ালেন না। কি একটা বিশেষ কাজে ওনাকে বাইরে যেতে হয়েছে। বন্ধু বান্ধব কাউকে বললাম না যে আগামী ডেট থেকে আমি আর পড়তে আসবো না। শুধু মনে পড়ছিল মধুরিমার সেই অবজ্ঞা ভরা মুখটা। একটা কথা কেবল মনে হচ্ছিল, বহিরঙ্গের যৌবনের আগমন যতটা সুখকর, বহিরঙ্গ ছাড়া অন্তরঙ্গের যৌবনাগম ততটা পীড়াদায়ক। সাজেশনের লোভে পরের ডেটে আবার পড়তে গেলাম। সেদিনও মধুরিমা পড়তে এলো না। লিখছি, কিন্তু সর্বদা মনটা পড়ে রইল পথের দিকে। কোনো একটা শব্দ হলে মনে হয় এই বুঝি সে এলো, কিন্তু এলো না। পরের দিন আবার সেই একই ঘটনা। বিমল, তরুণ, শ্যামলরা কেউ কিছু খুলতে পারল না। কেউ স্যারকে সাহস করে কিছু জিজ্ঞাসা করতেও পারল না। এমনভাবে প্রায় 2 মাস কেটে গেল। মধুরিমা আর পড়তে আসে না। আমিও পড়তে না আসার চিন্তা মাথা থেকে ছেড়ে ফেললাম। একদিন বিমল স্যারকে জিজ্ঞাসা করলো, স্যার, মধুরিমা কি ব্যাচ ছেড়ে দিয়েছে? সুনীলবাবু গম্ভীরভাবে বললেন, হ্যাঁ, সে হয়তো আর পড়তে আসবে না। কেন স্যার? শ্যামল বলল, পরে একদিন বলবো, স্যার বললেন। এরপর 11-এর ফাইনাল পরীক্ষা হয়ে গেল। মধুরিমা আর পড়তে আসে না। সবাইয়ের মন যেন কেমন খালি খালি। বিমল আর অত কথা বলে না, সেই হাসি ঠাট্টাও আর হয় না। দিন এভাবেই কেটে যাচ্ছিল। মধুরিমা সেই সুন্দর বুদ্ধিদীপ্ত মুখ আর চোখ এখন আমার মনে দীপ্যমান। তার অনুপস্থিতিও যেন আমার কাছে এক অদৃশ্য উপস্থিতির মতো বিরাজ করছে। একদিন পড়াতে পড়াতে স্যার বললেন, তোমাদের একটা কথা বলছি, কাউকে বলো না। মধুরিমা আর এখানে পড়তে আসবে না। তার বাড়িতে গিয়ে আমি পড়িয়ে আসি। কেন পড়তে আসে না জানো? সে এক বিরল রোগে আক্রান্ত।
রোগটার নাম হিরসার্টিজম। অ্যান্ড্রোজিন হরমোনের অত্যাধিক ক্ষরণে এই রোগটা হয়। এতে মহিলাদের পুরুষের মতো গোঁফ দাড়ি গজিয়ে ওঠে, এমনকি পুরুষদের চেয়েও বেশি। ব্যাচের সবাই হো হো করে হেসে উঠল। স্যারের ধমক খেয়ে সবাই চুপ করে গেল। পড়া হয়ে গেলে চুপচাপ চলে এলাম। মনে ভেসে উঠতে লাগলো দাড়ি গোঁফ সহ মধুরিমার মুখটা। না, তাকে তো সমান সুন্দরী, সমান বুদ্ধিমতী দেখাচ্ছে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। এখানে গল্পের শেষ। কেমন হয়েছে মন্তব্য করে জানান।